হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। সন্ধ্যায় মেয়েটি ছুটে এসে আমার নৌকায় উঠল আর আমার দিকে তাকিয়ে বলল, মাঝি দ্রুত নৌকা ছাড়ো, কিছু খারাপ ছেলেরা আমার পিছু নিয়েছে। আমি আর কিছু জিজ্ঞেস না করেই নৌকা ছেড়ে বৈঠা হাতে নিলাম। শ্যাম বর্ণ শরীরের রং মেয়েটির। ভাগ্যিস সন্ধ্যা পেরিয়ে রাত হয়নি এখনো। চতুর্দিকে শুধু খারাপ মানুষের গল্প শুনি। আমি ছোট থাকতে চাচা শুধু ভালো মানুষের গল্প বলতেন। বলতো অমুক গ্রামের অমুক লোকটা কত ভালো মানুষ ছিলেন, সেই সব গল্প। ভালো মানুষগুলো মনে হয় গল্পেই বাস করে। আবার মনে পড়ে চাচার কথা। আমার চাচা একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তার কোনো গল্প নেই। মেয়েটির চেহারায় এখনো ভয়ের ছাপ দেখা যাচ্ছে। কোথায় যাবে সেটাও জানে না মেয়েটা। বাধ্য হয়েই আমি জানতে চাইলাম, কোথায় যাবেন? নৌকা কোন দিকে নিয়ে যাব? মেয়েটি এতক্ষণে আমার দিকে তাকালো। সূর্যের আলো নিভে গেছে। মেয়েটি বলল, আমাকে বাঁশখালী মির্জার চরে নিয়ে যান। আমি শুনে তো আমার মাথায় হাত। আমি বৈঠা থামিয়ে বললাম, আমার নৌকা তো ইঞ্জিনের না। ইঞ্জিনের নৌকায় ঘণ্টা তিনেকের পথ। বৈঠা দিয়ে তো একদিন এক রাত সময়ের প্রয়োজন হবে। মেয়েটি বলল, আমার অসুবিধে নেই, আপনি নিয়ে চলুন। আর এই নিন আমার কানের দুল, তবুও আমাকে নিয়ে চলুন। মেয়েটি হাত দিয়ে কানের দুল খুলতে থাকল। আমি বাধা দিয়ে বললাম, এখন খুলতে হবে না। কিন্তু রাতের বেলা কুলের দেখা পাবো কিভাবে? মেয়েটি আকাশের দিকে তাকিয়ে বলল, জ্যোৎস্না আছে মাঝি, অসুবিধা হবে না। এই বিপদে আপনি ও মুখ ঘুরিয়ে নিলে ভালো মানুষ আর পাবো কোথায়? আমার আবার অনেক ভালো মানুষ হবার ইচ্ছে, গল্পের মতো ভালো মানুষ। রাতের বেলা নদী কত শান্ত, যেন ঘুমিয়ে আছে। তার উপর দিয়ে কত শত নৌকা চলে যাচ্ছে, তাতে তার আক্ষেপ নেই। বৈঠা দিয়ে সামনে তাকিয়ে দেখি এক খণ্ড চাঁদ, মায়াভরা জ্যোৎস্না মাখা চাঁদ। যেন আকাশের চাঁদ এসে বসে আছে আমার নৌকার ভিতর। কিন্তু চাঁদটা হাসে না, আঁচলে চোখ মুছে। আমি তাকে স্বাভাবিক হতে বললাম, করিমপুরে আপনার কে থাকে? আর মির্জার চরে কার কাছে যাচ্ছেন আপনি? মেয়েটি মাথা তুলে তাকালো। বলল, নিয়তি নিয়ে এনেছিল, আবার নিয়তিই নিয়ে যাচ্ছে। যেখানে নিয়ে যাচ্ছে সেখানেও থাকতে পারবো কিনা নিয়তিই ভালো জানেন। আমি মেয়েটির কথা কিছুই বুঝতে পারছি না। আমি জানতে চাইলাম, থাকতে পারবেন না কেন? জবাবে মেয়েটি বলল, বাবা মা আমাকে ত্যায্য করেছে। জানি না গেলে আমাকে আশ্রয় দিবে কিনা। আমার হাতের বৈঠা কিছুক্ষণের জন্য চলা বন্ধ হয়ে গেল। আমি বললাম, অনেক দূরের পথ, কথা বললে সময় পার হবে। আপনি বলুন, কেন ত্যায্য করেছে আপনাকে? মেয়েটির দুঃখ দেখে ইচ্ছে করছে যদি তার মাথা আমার কোলে থাকত। আমি বৈঠা দিয়ে নৌকা চালাতাম আর তার গল্প শুনতাম। যতক্ষণ ভোর না হয় ততক্ষণ চলতেই থাকত পথচলা, গল্প বলা। মেয়েটি বলতে থাকল, আমি নুডি। আমরা এক ভাই আর দুই বোন। আমি সবার ছোট। আমি ছোট বলেই সবাই আমাকে আদর করত। যাকে আদর করে বেশি, যাকে ভালোবাসে বেশি, সে যদি আঘাত দেয় তা অনেক বড় আকার ধারণ করে। আমি সবার মনে কষ্ট দিয়েছি, আঘাত করেছি। নুডি কাইতে শুরু করল। আমার থেকে ৩-৪ হাত দূরে বসা নুডি, ইচ্ছে করছে তার চোখের পানি মুছে দিয়ে তাকে ধরে সান্ত্বনা দেই। কিন্তু এতে আমার ভালো মানুষ হয়ে উঠা হবে না। ভালো মানুষেরা কখনো মেয়ে দেখলেই ধরতে চাইবে না। আমি বললাম, থাক, গল্প বলতে হবে না। আমি চাই না আপনি কান্না করুন। মেয়েটি কান্না থামিয়ে আবার বলতে শুরু করল, এলাকায় আমার নামই ছিল দুষ্টু মেয়ে। গাছে উঠা, সাইকেল চালানো, সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়ানো ছিল আমার বৈশিষ্ট্য। কিন্তু একটি ছেলে আমার সব কেড়ে নিল। আমার দুরন্তপনা, আমার দুষ্টুমি, সব আমার মনটাকেই নিজের করে নিল। আমাদের এলাকার এক ভাবির ছোট ভাই ছিল, সে প্রায়ই যেত আমাদের গ্রামে। তার নাম স্বপন। সে আমাকে প্রথম ভালোবাসি বলেছিল। আমি না করে দিতে পারিনি, কারণ একই দোষে আমিও ছিলাম দোষী। অল্প দিনেই বাবা মা জেনে গেলেন। মানুষ প্রেমে পড়লে হিংস্র হয়, কিছুটা খারাপ হয়, প্রতিবাদী হয়। আমি তর্ক করতাম বাবা মায়ের সাথে স্বপনের জন্য। বাবা মা আমাকে কাছে রাখতে চেয়েছিল।
এত দূরের পথ শুনে স্বপনকে ভুলে যেতে বলল। কিন্তু আমি ভুলব কিভাবে? আমিও যে ততদিনে ভালোবাসার মানুষটিকে পাবার জন্য হিংস্র হয়ে উঠেছি। মাঝি নৌকা কোনো দিকে চলে যাচ্ছে দেখেন। নুডির কথা শুনতে শুনতে বৈঠা চালাতে ভুলে গেছি। নৌকা উল্টো দিকে চলে যাচ্ছে। নৌকা ঘুরিয়ে আবারও বৈঠা চালাতে থাকলাম। দৃষ্টি আর মনোযোগ নুডির কথার দিকে। বাবা মা আমাকে শাসন করলেন, মারধর করলেন। এতে করে আমি আরও হিংস্র হয়ে উঠি। স্বপন তখন তাদের বাড়ি চলে যাবে। তার বড় বোন বলেছিল, এটা আমার শ্বশুর বাড়ির এলাকা, তোর জন্য আমার সংসারেও সমস্যা হবে, তোকে আর এখানে থাকতে হবে না, বাড়ি চলে যা। যাদের বাড়ি তারা যদি থাকতে না দেয় তাহলে স্বপনকে অবশ্যই চলে যেতে হবে। কিন্তু স্বপন চলে যাচ্ছে আমি মানতে পারছি না। মনে হচ্ছে চিরদিনের জন্য আমাকে ছেড়ে যাচ্ছে। সে চলে গেলে বাবা মা হয়তো আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলব স্বপনকে। তাই নির্লজ্জের মতো বাবা মাকে বলে ফেলেছি স্বপনের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য। বাবা শুনে লাঠি হাতে নিলেন। কেউ বাবাকে আটকাতে পারছে না। আমি বললাম, যদি স্বপনের সাথে বিয়ে না দেও তাহলে স্বপনের সাথে চলে যাব। জানি না তখন মাথায় কোনো খারাপ কিছু কাজ ভর করেছিল আমার। বাবা শুনে আমাকে ঘরে বন্দি করলেন। আমি খাটের নিচ থেকে বটি বের করে ভয় দেখালাম। আমাকে যেতে না দিলে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। বাবা তখন চূড়ান্ত রাগ করলেন, আমাকে ত্যায্য করলেন। আমিও বাবা মায়ের ভালোবাসার কথা ভুলে ক্ষণিকের ভালোবাসার জন্য স্বপনের হাত ধরে চলে এলাম। বাবা মাকে যে কষ্ট আমি দিয়েছি, জাহান্নামেও আমার স্থান হবে না। নুডির কান্না কিছুতেই থামছে না। মেয়েটি তার ভুলের জন্য অনুতপ্ত। এবার আমি উঠে গেলাম নুডির কাছে। বসে আমি নুডির মাথায় হাত দিয়ে নুডিকে সান্ত্বনা দেওয়ার সময় সে আমার শরীরে হাত দিল। সে হাতে মাথা রেখে চোখের জল বিসর্জন দিচ্ছে। আমি চোখের পানি মুছে দিলাম। মানুষ একমাত্র কান্নার সময় আপনপর চিনে না। তখন যাকে কাছে পায় সেই তার কাছে এই দুনিয়ার সবচেয়ে আপন মানুষ। নুডি বলল, ও মাঝি, তোমার নাম কি? রাত তখন অনেক। জ্যোৎস্নার আলো, পানির নিচে চাঁদ দেখা যায়। উপরের চাঁদটা আমাদের সঙ্গী হয়েছে। ছোটবেলা আমরা দৌড়াতাম আর একজন অন্য জনকে বলতাম, এই যে চাঁদ আমার সাথে চলে এসেছে। বিশ্বাস না করলে আমার কাছে এসে দেখে যা। মানুষ অনেক দ্রুত বড় হতে চায়, কিন্তু যখনই বুঝে সে সত্যি বড় হয়ে গেছে তখন আবার ছোট হতে চায়। চাঁদ নিয়ে খেলা করার মতো ছোট। নুডি বলল, ও মাঝি, নাম বলবা না? নুডির কথায় অবাকি হলাম। আমি বললাম, আমার নাম অনেক বছর ধরে জিজ্ঞেস করে না কেউ। যাদের ইঞ্জিনের নৌকা আছে তাদের একটা নাম আছে। অমুকের নৌকা, তমুকের নৌকা। আমাকে তো সবাই মাঝি বলেই ডাকে। নিজের নাম ছিল সোনাই। অনেকদিন কেউ এই নামে ডাকে না। তুমি ডাকবা নুডি? নুডি বলল, তোমার বাবা মা, ভাই বোন তারাও তোমাকে নাম ধরে ডাকে না? কিছুক্ষণের জন্য বৈঠা চালানো বন্ধ করলাম। কোনোদিন একটানা নৌকা এত চালাইনি আমি। আমি পা ভাঁজ করে বসে নুডির দিকে তাকিয়ে বললাম, 4 কুলের 3 কুলেই আমার কেউ নেই নুডি। এক কুলে আমার এই নৌকা আর উজান চড়ে একটা ভিটা। আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। তারপর স্বপনের সাথে করিমপুরে চলে এসেছিলে? নুডি বলল, হ্যাঁ, আজ সকালেই তো এসেছিলাম। স্বপনের বাবা মা আরও বেশি ভয়ঙ্কর, সে কথা নৌকায় থাকতে স্বপন আমাকে জানিয়েছে। তখন বললাম, তাহলে উপায়? তখন স্বপন বলল, বিয়ে করে 2 দিন পর বাড়িতে গিয়ে উঠলেই বাবা মা মেনে নিবে। সে পর্যন্ত বন্ধুর কাছে থাকব। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির কথা মনে করলাম। বাবা মাকে ছেড়ে চিরদিনের জন্য অজানায় দিলাম পারি। আমাকে নিয়ে দুপুরে তার বন্ধুর কাছে গেল। তার বন্ধু বাড়িতে একা থাকে। বন্ধুর বাবা মা কোথায় তা আমি জানি না। দুপুরে হোটেলের খাবার খেলাম। আমার আর স্বপনের জন্য তার বন্ধু একটি রুম গুছিয়ে দিল। আমাকে স্বপন সেই ঘরে নিয়ে যাচ্ছে। আমার কেমন একটু ভয় হলো, সারা শরীর কেমন একটা করল আমার। আমি স্বপনকে বললাম, চলো আমরা আগে বিয়ে করি। একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। সে আমাকে অবাক করে দিয়ে বলল, বিয়ে 2-3 দিন পরে দেখা যাবে। এখন চলো ঘরে যাই, মানুষ দেখলে নানান কথা বলবে। আমি বিশ্বাস করতে পারছি না স্বপন এমন কথা বলতে পারে। যার জন্য সব ছেড়ে চলে এলাম আমি, সে 2-3 দিন পর বিয়ে করবে কেন? আর বিয়ে ছাড়া আমরা এক ঘরে থাকব কেন? আর 2-3 দিন পর যদি সে আর বিয়ে না করে তাহলে তো আমার মাথায় হাত। আমি বললাম, না স্বপন, হাত ছাড়ো, আগে বিয়ে করো।
স্বপন অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে বলল, এসব খেলা শুরু করছিস কেন? বলছি না 2-3 দিন পর বিয়ে করব? আয় ঘরে আয় বলছি। আমি যেই স্বপনকে ভালোবাসতাম এই স্বপন আমার সেই ভালোবাসার স্বপন না। এটি অন্য কেউ, আলাদা জগতের কেউ। সে আমাকে ধরে ঘরে নেওয়ার চেষ্টা করছে। আমি স্বপনের হাতে কামড় দিয়ে দৌড় দিলাম, সেও পিছু নিল। কিছু পথ দৌড়ে আসার পর সে আমাকে প্রায় ধরে ফেলল। রাস্তায় চলাচলরত মানুষের কাছে সাহায্য চাইলাম, আমি চিৎকার করে বাঁচাতে বললাম আমাকে। এই দেশে আর যাই হোক, মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার দিলে মানুষের অভাব হয় না। মানুষজন স্বপনকে আটকিয়ে জিজ্ঞেস করল, আমাকে দৌড়াচ্ছে কেন? কেউ মার দিচ্ছে। আমি বললাম, ভাইয়েরা আমি নৌকায় উঠা পর্যন্ত এই লোকটাকে ছাড়বেন না। আমি দৌড়ে এসে তোমার নৌকায় উঠলাম। তারপর থেকে তো তোমার সাথেই ভেসে চলছি আমি। নুডি এতটুকু বলার সময় কাঁদেনি, কিন্তু বর্ণনা করার সময় চোখ বড় করে শরীরের শিরা শক্ত করে বর্ণনা করছিল। এখন তাকে বেশ শান্ত ও স্বাভাবিক মনে হচ্ছে, মোটামুটি যুদ্ধে জয়লাভ করার মতো আনন্দিত। কিন্তু একটু আগেই কান্না থামানো যাচ্ছিল না তার। পৃথিবী কত বিচিত্র! তার চেয়েও বিচিত্র পৃথিবীর মানুষ। এই হাসি কান্নার খেলায় আমরা সবাই বেশ পারদর্শী। আমি নুডিকে জিজ্ঞেস করলাম, বাবা মায়ের কাছে যাবে? নুডি বলল, বাবাকে আমি ভালো করেই চিনি। তার মনে যে আঘাত করেছি, আমার চেহারাও দেখতে চাইবে না। মূল তো আমার এলাকা আমার পরিচিত, আমার এলাকায় আমি নিরাপদ। তাই সেখান থেকে ছুটে এসে বলেছি মির্জার চড়ে যেতে। আমার তো আর কোনো ঠিকানা জানা নেই। শোনাই, যদি পারতাম তোমার এই নৌকাতেই বেসে থাকতাম। কুলের মানুষের চেয়ে এই মাঝ নদীর নৌকার ঢেউ ভালো। আমি বললাম, এই মাঝ নদীতেও তো একটা মানুষ তোমার পাশে বসা। তাকে ভয় হয় না? নুডি বলল, প্রথমে একটু ভয় হয়েছিল, যখন আমার চোখের পানি মুছে দিলে তখন আর ভয় নেই। যে চোখের পানি মুছে দেয় সে সহজে চোখের পানি ঝরায় না। তোমার প্রতি আমার বিশ্বাস জন্মেছে। তুমি বিয়ে করেছ মাঝি? আমি বললাম, বিয়ে না করলে তুমি করবে নাকি? হা হা হা, আমার সাথে কার বিয়ে হবে? উজান চরে শুধু একটি ঘরই আছে। সেই ঘরে তো আমি ছাড়া আর কেউ থাকে না। আমার বাবা মাকে আমি জানি না। এই নদীর জলেই আমার ভেসে চলা। চাচা অবশ্য পরে স্বীকার করেছেন, আগে এলাকার কয়েকজন বলেছে আমাকে নাকি নদী থেকেই পেয়েছে চাচা। নদীতে মাটির হাড়ির ভিতর একটি ছোট্ট শিশু কান্না করছে। সে জানে না সে কোথায় এসেছে, কেন এসেছে। পৃথিবীর কোনো নিয়ম কানুনই সে জানে না। ওই চাচা আমাকে নদী থেকে তুলে মানুষ করলেন। চাচা ছিলেন এই নৌকার মাঝি, চাচারও কেউ ছিল না। মাঝির কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আবার ইঞ্জিনের নৌকা হলে মেয়ের অভাব হবে না। এই নৌকায় আয় কম, শাকসুটকি খেয়ে জীবন পাড়ি দিতে হয়। চাচা আমাকে 9 ক্লাস পড়াইছেন। চাচা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আর পড়া হয়নি আমার। কলমের পরিবর্তে এই বইটা হাতে নিলাম। আমি হয়ে গেলাম মাঝি। এইবার বলো, কে বিয়ে করবে আমাকে? কে খেতে পারবে 12 মাস শাকসুটকি? নুডি চুপ করে নদীর দিকে তাকিয়ে আছে, যেন নীরবতা, কোনো ভাষা। নুডি হঠাৎ বলে উঠল, সোনাই মাঝি নৌকা ঘুরাও। আমি নুডির কথা কিছুই বুঝতে পারলাম না। সে কি আবার স্বপনের কাছে যেতে চায়? আমি জানতে চাইলাম, এত দূর এসে আবার ফিরে যাবে? নুডি বলল, সোনাই, উজান চরে না তোমার একটা ভিটা আছে, একটা ঘর আছে। সে ঘরে তোমার সাথেও তো একটা মানুষ প্রয়োজন। তুমি শাক শুটকি খেয়ে জীবন পার করবে, সে শাক শুটকি রান্না করে দেওয়ার জন্যও তো একটা মানুষ প্রয়োজন তোমার। আমারে তোমার ঘরে নিবা সোনাই? আমি শাক শুটকি খেতে পারি। করবা বিয়া আমারে মাঝি? আমি নৌকা ঘুরালাম। আমার ঘরে 2 দিন হলো যাই না। এখন যেতে যেতে সকাল হবে। কিছু বাজার করে নিয়ে যেতে হবে। এই জন্মে কোনো মেয়ের হাতের রান্না আমার খাওয়া হয়নি। আমার একটা মানুষ প্রয়োজন, শুধু রান্না করে দেওয়ার জন্য নয়। আমার কোলে কেউ শুয়ে গল্প বলবে, আমি চুলে বিলি কেটে গল্প শুনব। এতে যদি আমার ভালো মানুষ হয়ে উঠা না হয় তাতে দুঃখ নেই। আমি গল্পের মতো ভালো মানুষ হতে চেয়েছিলাম। জ্যোৎস্নার আলো, নুডির চোখে নতুন গল্প দেখতে পাচ্ছি আমি। গল্পটা আমাকে সাজাতেই হবে। মাঝির জীবনের গল্পটা নতুন করে সাজানো দরকার। জীবনের গল্পটা নতুন করে সাজানো দরকার। নৌকা চলছে উজান চরের সোনাই মাঝির ভিটার দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।